দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপকভাবে অস্থিরতা বেড়ে যাচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত সহকারী আপনার চন্দ্রনাথ রথকে হত্যার পিছনে যারা জড়িত ছিল তাদের ভিতর থেকে ৩ জনকে গ্রেপ্তার। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা এবং সিনিয়র নেতা, সাবেক মন্ত্রী অজিত বসুকে গ্রেপ্তার। সবকিছু মিলে কেমন জানি মনে হচ্ছে যে একটার সাথে আরেকটার কোনো না কোনোভাবে লিঙ্ক আপ আছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বলার চেষ্টা করছে যে শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত সহকারী আপনার চন্দ্রনাথ রথকে যে হত্যা করা হয়েছে, সেখানে শুভেন্দুকে কিছুটা ইঙ্গিত করে কথা বলা হয়েছে যে এই হত্যার পিছনে তার কোনো হাত আছে কিনা। অপরদিকে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই বেশি দোষারোপ করছে এবং তৃণমূল কংগ্রেসকেই ইঙ্গিত করে কথা বলার চেষ্টা করছে। এখন ৩ জন যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডের মধ্য থেকেই প্রকৃত যে আসলে এর পিছনে যে কারিগরি করেছে অর্থাৎ যার নেতৃত্বে বা যার নির্দেশে এই চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছে, সে আসল খুনি বা আসল নির্দেশদাতা বের হয়ে আসবে। কিন্তু রাজনীতিতে কেন যেন মনে হচ্ছে যে দুই পক্ষ অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এদের ভিতরে বেশ উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে এই একটি হত্যাকাণ্ডকে ঘটনা করে। কারণ নির্বাচন পরবর্তী সময় যখন বিজেপি বিজয়ের মালা গলায় পড়ে, তখন বিজেপির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন যিনি শুভেন্দু অধিকারী, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, এই ব্যক্তির সবচেয়ে কাছের সহদর বা কাছের সহযোগী বা একান্ত সহকারী চন্দ্রনাথ রথকে যখন হত্যা করা হয়, তখন রাজনীতিতে একটা পাল্টা একটা মানে ব্যতিক্রম একটা পরিস্থিতি তৈরি হয়, যেটা নিয়ে উভয় দলকে দোষারোপ করতে থাকে। কিন্তু সেখানে থেমে নয়, ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে তারা যেভাবে তৃণমূলকে যেভাবে দামিয়ে বা শাসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, তাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিভিন্ন অফিস আদালত যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, সেটার পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস থেকেও জানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। কিন্তু মূলত এই যে ৩ জন আসামি যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা হলো দেখুন। কলকাতার কাছে বালিতে টোল প্লাজায় যখন একটা ভূতের মাধ্যমে তাদের যখন একটা মোবাইল লেনদেন করে, আদান প্রদান করে, সেই আপনার ইউপিআই কোডকে ট্যাগ করে পুলিশ তাদেরকে একজনকে বিহার থেকে, অপর দুজনকে উত্তরপ্রদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইতিমধ্যে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। এখন তাদেরকে রিমান্ডের মধ্য দিয়েই আসলে খুনিটা কে এটা বের হয়ে আসতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটা না। রাজনীতিতে আমরা এর আগেও অনেক কিছু দেখেছি, যেটা কাউকে মানে হত্যা করে কাউকে না কাউকে ফাঁসানোর চেষ্টা করা হয়। এই যে ৩ জন ব্যক্তি, বিশাল শ্রীবাস্তব, মায়াস্ক মিশ্র এবং আপনার রাজ সিং, এই ৩ জন ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে, এখন এদেরকে রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আসল খুনি বা আসল অপরাধী যে বের হয়ে আসবে। অনেক ক্ষেত্রে এখানে তদন্ত অফিসাররা বা তদন্তকারী যারা থাকে, এটাকে মানে প্রকৃত আসামি যারা থাকে তাদেরকে ঢেকে রাখার জন্য নানান রকমের কৌশল অবলম্বন করে। এখন বাস্তব কথা হচ্ছে, যেভাবে তৃণমূল এবং বিজেপি মুখোমুখি হয়ে গেছে, উভয় দলকে দোষারোপ করা হচ্ছে যে এই চন্দ্রনাথকে হত্যা করে রাজনীতি চাঙ্গা করার জন্য, তারা বিরোধী দলকে চাপে রাখার জন্য, এটা একটা সরকার দল অর্থাৎ বর্তমানে যে সরকার দল বিজেপি, তারা একটা কৌশল অবলম্বন করতে পারে। আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই শুভেন্দুর সবচেয়ে কাছের যে পার্সন যিনি চন্দ্রনাথ রথ, এনাকে হত্যা করলে হয়তো বিজেপি সেটা চাপের মধ্যে থাকবে। তো দুই দলকে এরকম দোষারোপ করছে। এখন দোষারোপের মধ্যে দিয়ে আসলে প্রকৃত আসামি যে, সে হয়তো এর ফাঁকে দেখবেন যে আড়ালে চলে গেছে। এখন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তোবা তাদের মাধ্যমে, তাদের যে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের মাধ্যমে আর কিছু হয়তোবা তাদেরকে গ্রেপ্তার করা হবে। তাদের সহপাঠী যারা ছিল, ওই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের যে সহপাঠী ছিল, যারা তাদের সাথে যোগাযোগ ছিল যাদের, তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু মূল হোতা যিনি নির্দেশদাতা, যার নেতৃত্বে হয়েছে, যার নির্দেশে হয়েছে, সে হয়তো রাজনৈতিক কৌশলে অথবা আইনি প্রক্রিয়া, আইনি কোনো বাস্তবতার মধ্য দিয়ে দেখবেন যে সে পার পেয়ে গেছে। কারণ আমরা রাজনীতিতে এই ধরনের দৃশ্যপট দেখি, শুধু পশ্চিমবঙ্গ না, বাংলাদেশ এবং অন্যান্য রাজ্যের অন্যান্য দেশেও রাজনীতিতে এই ধরনের দৃশ্যপটগুলো আমরা প্রতিনিয়ত দেখে আসি। কারণ রাজনীতিকে চাঙ্গা করতে সবচেয়ে যে মানে প্রধান লিডার থাকে, প্রধান লিডারের যে কাছের সহযোগী থাকে যারা,
ছোট ভাই ব্রাদার থাকে, তাদের ভিতর থেকে কাউকে না কাউকে সরিয়ে দিয়ে রাজনীতির মাঠটাকে গরম করার জন্য এরকম বাস্তব চিত্র আমরা এর আগেও পূর্বে অনেকবার দেখেছি। কিন্তু দেখা যায় কি যে প্রকৃত আসামি, প্রকৃত খুনি বা প্রকৃত নির্দেশদাতা রাজনীতির মারপ্যাচের ভিতর দিয়ে দেখবেন যে কোনো না কোনো ভাবে সে রক্ষা পেয়ে গেছে বা পার পেয়ে গেছে। আর যারা এই ছোটখাটো যাদের তার নির্দেশে যারা কাজ করছে তারা ফেঁসে যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় আমাদের এই দক্ষিণ এশিয়ার বা দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত অঞ্চলগুলোতে। অন্যান্য দেশে হয়, কিন্তু এতটা হিংসাত্মক রাজনীতি হয়তো বা বিশ্বের অন্য কোনো দেশে হয় না, যেটা আমাদের পূর্ব দক্ষিণ এশিয়াতে যে পরিমাণ ভাবে এই হিংসাত্মক রাজনীতি চর্চা করা হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ এই ত্রিপুরা, আসাম এই সমস্ত অঞ্চলগুলোতে বেশি এই প্রতিহিংসামূলক রাজনীতি বেশি চর্চা করা হয়। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে অস্থিরতা এখন দেখা যাচ্ছে, সেই রাজনীতির অস্থিরতা প্রমাণ করছে যে আসলে এটা আসলে মানে শেষ হবার মতো না। কারণ বিজেপি আর তারা এখন দীর্ঘদিন পরে মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে তারা প্রথম এখন ক্ষমতায় গেল বিজেপি। প্রথম ক্ষমতায় গিয়ে তাদের যে কর্মকাণ্ডগুলো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো কতটা কি সেটা আপনারা জাজ করবেন অবশ্যই দর্শক। কিন্তু আমি মনে করি যে যখন একটি রাষ্ট্রে, যখন একটি বা প্রদেশে বা কোনো সরকার গঠন করে কোনো দল, তাকে দল মতের উদ্দেশ্যে তাকে জনস্বার্থে সবকিছু করতে হয়। এখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে, ঠিক আছে, বিরোধী পক্ষকে দামানোর চেষ্টা থাকবে, তাদেরকে হেনস্থা করার চেষ্টা থাকবে। এটা রাজনৈতিক একটা চর্চার মধ্যে পড়ে গেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তো আমি মনে করি যে এখন তৃণমূল কংগ্রেস তারা পরাজিত হয়েছে। কাদের ভোটে পরাজিত হয়েছে? জনগণের ভোটে পরাজিত হয়েছে। দীর্ঘদিন শাসন করার যে তাদের অপশাসন ছিল সেটার বাস্তব চিত্র ফুটে উঠেছে নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের সে দেশের নাগরিক বা সে দেশের ভোটাররা মনে করেছে এই মুহূর্তে তৃণমূল যেভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে, দেশটাকে যেভাবে নিয়ে গেছে যে জায়গায়, সেখান থেকে রক্ষা করতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে বিজেপিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন বিজেপির উচিত হবে যে জনগণের তাদের এই যে ম্যান্ডেটটাকে মূল্যায়ন করা, ঠিক আছে? তাদের যে ম্যান্ডেট ছিল, তাদেরকে নির্বাচিত করছে, এটাকে মূল্যায়ন করা, যথাযথভাবে তাদের দায়িত্বগুলো পালন করা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেশকে অস্থিতিশীল করে তোলা, তাহলে এটা অবশ্যই তাদের যে ভোটাররা ছিল তারা অবশ্যই সন্তুষ্ট হবে এবং পরবর্তীতে সেটার প্রভাব আবার কোনো না কোনো ভোটের মাধ্যমে তারা পাবে, যেটা বাংলাদেশে ঘটেছে। দীর্ঘদিন শাসন ক্ষমতার অবসান ঘটিয়ে দেখা গেছে যে আওয়ামী লীগকে ভালোবেসে কিন্তু একটা সময় ভোট দিয়েছিল, কিন্তু লম্বা একটা সময় তাদের শাসন আমলে দেখা গেছে যে তাদের উপর থেকে জনগণের যে আস্থা সেটা হারিয়ে ফেলেছিল, যার কারণে তারা একটা বিদ্রোহ করে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। তো প্রত্যেকটা দেশে এরকম, যখন একটা জনগণ তাদের বিশাল একটা ম্যান্ডেট কাউকে দেয় বা সমর্থন দেয়, হ্যাঁ, নির্বাচনের মধ্যে দিয়ে, ভোটের মাধ্যমে, সেই দলটি যখন তাদের জনগণের বা ওই দেশের জনগণের মানে তাদের যে চাহিদা সেগুলো পূরণ না করতে পারে, তখন কিন্তু তারা আবার বিদ্রোহ শুরু করে। তো আমি মনে করি যে এখন বিজেপির উচিত হবে জনগণের ম্যান্ডেটকে সমর্থন করা, জনগণের চাওয়াকে পূরণ করে দেওয়া, জনগণের চাওয়াগুলো বাস্তবায়ন করা। রাজনৈতিক প্রতিহিংসা থেকে বের হয়ে এসে উভয় দলকে বা বিভিন্ন দল যা আছে, ছোট ছোট দলগুলো আছে, সবার সমন্বয়ে কিভাবে দেশ বা কিভাবে প্রদেশটা আগানো যায় সেটাই এখন বিজেপির করা উচিত আমি মনে করি। কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বের হওয়া আসা উচিত। দর্শক, আপনারা কি মনে করছেন এই ব্যাপারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।